ভারত এখন এমন এক জায়গা দাঁড়িয়ে যাকে বলে একেবারে একটা চৌমাথার মোড়। একদিকে যেমন ভবিষ্যতের অসম্ভব সম্ভাবনা, তেমনি দেশের ভেতরে আর বাইরে রয়েছে প্রচণ্ড চাপ। তো এই দুইয়ের মধ্যে ভারত কিভাবে ভারসাম্য রাখছে, চলুন এই জটিল যাত্রার গভীরে গিয়ে বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। শুরুতেই একটা অদ্ভুত কিন্তু খুব জরুরি শব্দ নিয়ে কথা বলা যাক, চিকেন স্নেক বা মুরগির গলা। নামটা শুনলেই কেমন একটা অস্বস্তি হয়, তাই না? আর এই নামটাই যেন ভারতের একটা মারাত্মক দুর্বলতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তো এই চিকেন স্নেক জিনিসটা আসলে কি? এটা হলো শিলিগুড়ি করিডর। একবার ভাবুন তো, মাত্র ২২ কিলোমিটার চওড়া একটা সরু ভূখণ্ড, যেটা ভারতের উত্তর পূর্বের ৮টা রাজ্যের সাথে বাকি দেশের একমাত্র যোগসূত্র। এই সরু গলিটায় একাধারে ভারতের লাইফলাইন, আবার সবচেয়ে বড় দুর্বলতার জায়গা। এখন প্রশ্ন হল, এই রকম একটা গুরুত্বপূর্ণ আর একই সাথে দুর্বল সংযোগকে রক্ষা করার জন্য ভারত ঠিক কী পদক্ষেপ নিচ্ছে। চলুন প্রথমেই তাদের সামরিক প্রস্তুতির দিকটা একটু দেখে নেওয়া যাক। সম্প্রতি ভারতীয় সেনা এই করিডোরকে আরও সুরক্ষিত করতে তিনটে নতুন মিলিটারি ঘাঁটি তৈরি করেছে। আসামের ধুবড়িতে একটা, বিহারের কিষানগঞ্জে একটা, আর পশ্চিমবঙ্গের চাপড়াতে আরেকটা। মানে করিডোরটাকে ৩ দিক থেকে একেবারে ঘিরে ফেলার একটা ব্যবস্থা। কিন্তু হঠাৎ করে এত সামরিক প্রস্তুতি কেন? আসলে এটা এমনি এমনি হচ্ছে না। এটা সরাসরি চীনের বিভিন্ন কার্যাবলীর একটা জবাব। একদিকে চীন সীমান্ত বরাবর নিজেদের পরিকাঠামো দ্বন্দ্বন বাড়িয়ে চলেছে, অন্যদিকে পাকিস্তান আর বাংলাদেশের সাথে ত্রিপাক্ষিক আলোচনাও চালাচ্ছে। ভারতের এই নতুন ঘাঁটিগুলো আসলে চীনের এই কৌশলের বিরুদ্ধেই একটা স্পষ্ট বার্তা। দেখুন, এই সীমান্ত সমস্যাটা কিন্তু শুধু ভারত আর চীনের মধ্যেকার ব্যাপার নয়। এটা আসলে একটা অনেক বড় ভূ-রাজনৈতিক খেলার অংশ। ভারত এখন একটা নতুন গ্রেট গেমের মধ্যে রয়েছে, যেখানে লড়াইটা সবসময় বন্দুক বা কামান দিয়ে হয় না। এখনকার দিনে যুদ্ধ মানেই কিন্তু আর সরাসরি সেনা নামিয়ে দেওয়া নয়। একটা নতুন ধরনের লড়াই শুরু হয়েছে, যাকে বলা হয় গ্রি জোন ওয়ারফেয়ার। মানে এখানে সরাসরি সংঘাত এড়িয়ে যাওয়া হয়, তার বদলে কোস্টগার্ড দিয়ে টহল দেওয়া বা অন্য অসামরিক উপায় ব্যবহার করে প্রতিপক্ষকে চাপে রাখা হয়। সেনকাতু দ্বীপপুঞ্জে চীন কিন্তু ঠিক এই পদ্ধতি ব্যবহার করে। আফ্রিকাতেও ভারত আর চীনের মধ্যে একটা বেশ মজার লড়াই চলছে। একদিকে চীন বিপুল পরিমাণ টাকা ধার দিয়ে বিভিন্ন দেশকে একরকম ঋণের ফাঁদে ফেলছে, এটাকে বলা হয় ডেট ট্র্যাপ ডিপ্লোমাসি। আর অন্যদিকে ভারত জোর দিচ্ছে সেই দেশগুলোর মানুষের দক্ষতা বাড়ানোর উপর, তাদের ডিজিটাল পরিকাঠামো তৈরিতে সাহায্য করছে। সোজা কথায়, চীন যেখানে মাছ দিচ্ছে, ভারত সেখানে মাছ ধরতে শেখাচ্ছে। আর ভারতের এই স্ট্র্যাটেজি যে শুধু মুখের কথা নয়, তার প্রমাণও আছে। জাঞ্জিবারে আইআইটি মাদ্রাজের মতো প্রতিষ্ঠানের ক্যাম্পাস খোলা, প্রায় ৪০,০০০ আফ্রিকানকে ট্রেনিং দেওয়া বা আফ্রিকান ইউনিয়নকে G20 সদস্যপদ পেতে সাহায্য করা, এই সবই কিন্তু ভারতের দীর্ঘমেয়াদী বন্ধুত্বেরই প্রতিফলন। বাইরের দুনিয়ার এই সব চাপ তো আছেই, কিন্তু ভারতের আসল লড়াইটা হয়তো দেশের ভেতরেই। এমন অনেক সংকট আছে যা বাইরে থেকে ততটা বোঝা যায় না, কিন্তু ভেতর থেকে দেশকে দুর্বল করে দিচ্ছে। যেমন ধরুন দিল্লির বায়ুদূষণ। বিশেষজ্ঞরা একে বলেন একটা উইকেট প্রবলেম। মানে এটা এমন এক জট পাকানো সমস্যা যার কোনো একটা কারণ বা কোনো সহজ সমাধান নেই। অনেকটা জট পাকানো সুতোর মতো, যার একটা প্রান্ত ধরে টানলে অন্য প্রান্তে গিঁট আরও শক্ত হয়ে যায়। দিল্লির বাতাসকে বিষাক্ত করার জন্য একা কাউকে দায়ী করাটা খুব মুশকিল। এই চার্টটা দেখলেই বিষয়টা পরিষ্কার হবে। দেখুন, কনস্ট্রাকশনে ধুলো, গাড়ির ধোয়া, কলকারখানা, আবার পাশের রাজ্যে খড় পোড়ানো, সবকিছু মিলিয়েই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। আর এই দূষণের ফল শুনলে শিউরে উঠতে হয়। মাত্র একটা সংখ্যা, ১০ বছর। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই দূষণের কারণে দিল্লির একজন সাধারণ মানুষের গড় আয়ু প্রায় ১০ বছর কমে যাচ্ছে। ভাবা যায়? এটা শুধু একটা পরিসংখ্যান নয়, এটা একটা ভয়ঙ্কর সত্যি। শুধু বাতাস নয়, ভারতের মাটিও কিন্তু আজ বিপদে। ভূগর্ভস্থ জল, মানে মাটির তলার জলও আজ বিষাক্ত। দেশের একটা বিরাট অংশের জলে ফ্লোরাইড, আর্সেনিক, নাইট্রেট, এমনকি ইউরেনিয়ামের মতো ভয়ঙ্কর বিষ মিশে গেছে। আর লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন সেই জল পান করতে বাধ্য হচ্ছে, যা তাদের শরীরকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। তবে এত সব চ্যালেঞ্জের মাঝেও ভারত যে বসে আছে তা কিন্তু নয়, বরং ভবিষ্যতের জন্য নতুন হাতিয়ার তৈরি করছে। প্রযুক্তি আর যুগান্তকারী সংস্কারের মাধ্যমে এই সংকটগুলো মোকাবেলা করার আর একটা নতুন ভবিষ্যৎ গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যেমন ধরুন ইসরোর এই অসাধারণ সাফল্যটার কথা। তারা এমন একটা শক্তিশালী ক্রায়োজেনিক ইঞ্জিন বানিয়ে ফেলেছে, যেটা মহাকাশে কোনো বাইরের সাহায্য ছাড়াই বারবার চালু বা বন্ধ হতে পারে।
এর ফলে ভবিষ্যতে চাঁদ বা মঙ্গলে আরও জটিল মিশন পাঠানো ভারতের জন্য অনেক সহজ হয়ে যাবে। এই ২১ শতকে আসল ক্ষমতা কার হাতে থাকবে জানেন? যার হাতে থাকবে প্রযুক্তি, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। তাই এআই সার্বভৌমত্ব মানে এই প্রযুক্তিতে আত্মনির্ভর হওয়াটা এখন যে কোনো দেশের জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে জরুরি বিষয়গুলোর একটা। আর এই ডিজিটাল টুলগুলো যে শুধু ল্যাবে পড়ে নেই, বরং সাধারণ মানুষের জীবনেও বদল আনছে, তার কিছু উদাহরণ দেখুন। ডিজিটাল ডেটা ব্যবহার করে প্রায় 2.25 কোটি ভুয়ো রেশন কার্ড বাতিল করা হয়েছে। এতে সরকারের হাজার হাজার কোটি টাকা বেঁচে গেছে। আবার আশা বা অন্ন দর্পণের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণ মানুষ এখন সরাসরি সরকারি পরিষেবা নিয়ে নিজেদের মতামত জানাতে পারছে। এতক্ষণ ধরে আমরা অনেক কিছু দেখলাম, কিন্তু আলোচনার শেষে এসে আমরা এমন একটা বিরোধাভাস বা প্যারাডক্সের সামনে দাঁড়াই যা সত্যি অবাক করার মতো। একদিকে ভারত যখন জ্ঞান-বিজ্ঞানে তরতর করে এগিয়ে চলেছে, তখন তার সাধারণ মানুষ কি সত্যিই ভালো আছে? প্যারাডক্সের প্রথম দিকটা দেখুন। কিউএস সাস্টেইনেবিলিটি র্যাঙ্কিং বলছে ভারতের ১০৩টি বিশ্ববিদ্যালয় বিশ্বমানের তালিকায় জায়গা করে নিয়েছে সারা বিশ্বে, যা চতুর্থ সর্বোচ্চ। এটা পরিষ্কার প্রমাণ করে যে ভারত ধীরে ধীরে বিশ্বের একটা অন্যতম নলেজ হাবে পরিণত হচ্ছে। কিন্তু ছবিটা একেবারে উল্টে যায় যখন আমরা গ্লোবাল হ্যাপিনেস র্যাঙ্কিং বা মানুষের ভালো থাকার সূচকটা দেখি। এখানে ভারতের স্থান কোথায় জানেন? ১১৮। মানে যে দেশের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বের সেরা হওয়ার পথে, সেই দেশের মানুষ বিশ্বের সবচেয়ে অসুখী দেশগুলোর মধ্যে রয়েছে। কি অদ্ভুত বৈপরীত্য, তাই না? এই বৈপরীত্যটাই হয়তো আজকের ভারতের সবচেয়ে বড় প্যারাডক্স। ভারত যেন একটা বিশাল রকেট তৈরি করেছে, যেটা মহাকাশে পাড়ি দেওয়ার জন্য একদম তৈরি। কিন্তু সেই রকেটে যারা চড়বে, সেই সাধারণ মানুষ, তারা কতটা ভালো আছে, সেই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। তাহলে শেষ পর্যন্ত আসল প্রশ্নটা কি দাঁড়ালো? ভারত কি তার সৌকৌশলগত উচ্চাকাঙ্ক্ষা আর সাধারণ মানুষের ভালো থাকার মধ্যে একটা ভারসাম্য তৈরি করতে পারবে, নাকি দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলোর কাছেই হেরে যাবে? এই বড় প্রশ্নটার উত্তরের ওপরেই কিন্তু ১৪০ কোটি মানুষের ভবিষ্যৎ নির্ভর করছে।